পুলিশ বাহিনীতে দলীয়করণের মাশুল দিয়েছে কর্মকর্তারা, বললেন প্রধান উপদেষ্টা। নির্বাচনের বছর, সতর্ক থাকার তাগিদ। খালেদা জিয়ার দেশে ফেরার জন্য এয়ার অ্যাম্বুলেন্সের প্রস্তুতি, বিএনপির অনুরোধে কাজ করছে মন্ত্রণালয়। সুবর্ণা মোস্তফা, নুসরাত ফারিয়া সহ 17 শিল্পীর নামে হত্যা চেষ্টা মামলা, অভ্যুত্থানের বিপক্ষে অর্থ যোগানের অভিযোগ। হজ ফ্লাইট শুরু হলেও কাটেনি ভিসা জটিলতা, কারিগরি ত্রুটিতে সংকট বলে দাবি, অতিরিক্ত ফি ছাড়াই পাঠানোর আশ্বাস। আমন্ত্রণ সংবাদ সন্ধ্যায়, আপনাদের সঙ্গে আছি আমি সুমনা সিমি। এতক্ষণ জানাচ্ছিলাম শিরোনামগুলো, এবার জানাবো পুরো খবর। নির্বাচনের বছর খুব কঠিন, পরাজিত শক্তি যাতে দেশ অস্থিতিশীল করতে না পারে সে বিষয়ে পুলিশকে সতর্ক থাকার নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস। সকালে রাজধানীর রাজারবাগে পুলিশ সপ্তাহের উদ্বোধনী অনুষ্ঠানে কথা বলেন তিনি। রাজধানীর রাজারবাগ পুলিশ লাইন্স অডিটোরিয়ামে পুলিশ সপ্তাহ উদ্বোধন করেন প্রধান উপদেষ্টা। 3 দিনব্যাপী আয়োজনে 62 জন কৃতী পুলিশ সদস্যকে পদক পরিয়ে দেন অধ্যাপক মোহাম্মদ ইউনূস। প্রধান উপদেষ্টা বলেন, 15 বছর পুলিশকে দলীয় বাহিনীতে পরিণত করা হয়েছিল। অবৈধ আদেশ পালন করতে গিয়ে জনরোষের শিকার হয়েছে পুলিশ, যার মাশুল দিতে হয়েছে অনেক সৎ অফিসারকেও। অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নেওয়ার পর থেকে আমরা ন্যায্য অন্যায্য আন্দোলনে মানুষকে রাস্তায় নেমে আসতে দেখেছি। এসব পরিস্থিতিতে আপনারা ধৈর্যের পরিচয় দিয়েছেন। আশা করি একই রকম ধৈর্যের পরিচয় দিয়ে আগামী দিনগুলোতেও আপনারা কাজ করে যাবেন। অধ্যাপক ইউনূস বলেন, পরাজিত শক্তি ঐক্য ভেঙে দিতে সব রকম চেষ্টা করছে। তারা যাতে দেশকে অস্থিতিশীল করতে না পারে সেজন্য পুলিশকে সতর্ক থাকার নির্দেশ দেন প্রধান উপদেষ্টা। পরাজিত শক্তি যেন কোনোভাবেই দেশকে অস্থিতিশীল না করতে পারে। আমি আগেও বলেছি, আবারও আপনাদেরকে নিয়ে স্মরণ করিয়ে দিচ্ছি সবাইকে, আমরা একটা যুদ্ধ অবস্থায় আছি। অশুভ চক্র আমাদের স্বপ্নকে, আমাদের ঐক্যকে ভেঙে দিতে সব শক্তি নিয়ে চেষ্টা করছে এবং চেষ্টা আরো কঠোরতর করবে। নির্বাচনের বছরটি খুব কঠিন মন্তব্য করে প্রধান উপদেষ্টা বলেন, পরবর্তী নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ করতে পুলিশের ভূমিকা গুরুত্বপূর্ণ। চলতি বছরের ডিসেম্বর থেকে আগামী বছরের জুনের মধ্যে দেশে ত্রয়োদশ সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। সেই নির্বাচন যেন সুষ্ঠু শান্তিপূর্ণ উপায়ে অনুষ্ঠিত হয়, সেজন্য পুলিশ সদস্যদের ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ। নির্বাচনের সময় সব প্রার্থীর প্রতি সমান আচরণ এবং ভোটারদের নির্ভয়ে ভোটদানের পরিবেশ নিশ্চিত করার আহ্বান জানান প্রধান উপদেষ্টা। সর্বাত্মক প্রচেষ্টা হবে। নুরসেলিনা শিউলি, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। লন্ডন থেকে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার দেশে ফেরার জন্য এয়ার অ্যাম্বুলেন্স প্রস্তুত হচ্ছে। পররাষ্ট্র উপদেষ্টা জানান, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে দেশে ফেরাতে বিএনপির অনুরোধে কাজ করছে পররাষ্ট্র মন্ত্রণালয়। বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। এর আগে পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে জানানো হয়েছে, খালেদা জিয়া সাবেক প্রধানমন্ত্রী হিসেবে যেসব সুবিধা পাওয়ার কথা তার আওতায় এ ব্যবস্থা নেওয়া হচ্ছে। সবকিছু ঠিক থাকলে সামনের মাসেই লন্ডন থেকে দেশে ফিরছেন বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া। তার সঙ্গে তারেক রহমানের স্ত্রী জোবাইদা রহমান এবং খালেদা জিয়ার প্রয়াত ছোট ছেলে আরাফাত রহমান কোকোর স্ত্রী সৈয়দা শর্মিলা রহমানেরও দেশে ফেরার কথা রয়েছে। বর্তমানে যুক্তরাজ্যে বড় ছেলে তারেক রহমানের বাসায় চিকিৎসাধীন সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার পূর্ণাঙ্গ স্বাস্থ্য পরীক্ষা চলছে। সুবর্ণা মোস্তফা, নুসরাত ফারিয়া, অপু বিশ্বাস, নিপুণ আক্তার, আসনা হাবিব ভাবনা, জায়েদ খান সহ 17 শিল্পীর নামে হত্যা চেষ্টার মামলা নথিভুক্ত করেছে রাজধানীর ভাটারা থানা। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাজহারুল ইসলাম এই তথ্য জানিয়েছেন। তিনি বলেন, 2024 সালে বৈষম্য বিরোধী আন্দোলন চলার সময় রাজধানীর ভাটারা এলাকায় হত্যা চেষ্টার অভিযোগে সিএমএম আদালতে মামলাটি হয়।
মামলার নথি পর্যালোচনায় দেখা গেছে সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা এবং তার সরকারের সংশ্লিষ্ট 283 জন ও অজ্ঞাতনামা 300-400 জনের বিরুদ্ধে ঢাকার সিএমএম আদালতে মামলাটি করেছেন এনামুল হক। মামলায় বৈষম্য বিরোধী আন্দোলনের বিপক্ষে অবস্থান নিয়ে আওয়ামী লীগের অর্থ যোগানদাতা হিসেবে আসামি করা হয়েছে ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় নায়িকা নুসরাত ফারিয়া সহ 17 জনকে। হজের ভিসা জটিলতা এখনো কাটেনি। ভিসা না হওয়ায় প্রায় প্রতিটি ফ্লাইটেই বাদ পড়ছেন কয়েকজন যাত্রী। হজ অফিস বলছে সৌদি আরবের ওয়েবসাইটে পরিবর্তনের কারণে কারিগরি ত্রুটিতে এ সংকট। আর হাব মহাসচিব জানিয়েছেন বাদ পড়া যাত্রীরা অতিরিক্ত কোনো ফি ছাড়াই যেতে পারবেন সৌদি আরব। হজ সামর্থ্যবান মুসলমানের জন্য ফরজ, তবে সব মুসলমানেরই হজে যাওয়ার সুপ্ত ইচ্ছা থাকে। প্রতি বছরই তাই ধর্মপ্রাণ মানুষের মিলন মেলা ঘটে রাজধানীর আশকোনা হজ ক্যাম্পে। অনেকেই চাকরি জীবনের শেষ পুঁজি, জমি বিক্রি কিংবা সন্তানের দেয়া অর্থে পবিত্র নগরী মক্কা মদিনামুখী হন। তাই তাদের হজযাত্রা নিয়ে উচ্ছ্বাসের কমতি থাকে না। তো এবার আল্লাহ তৌফিক দিছে এবং একটু সরকারও কমাইছে, এই জন্য আমার খুব ভালো উপকার হয়েছে। আমি যাইতে পারছি, আমি সবার জন্য দোয়া করি। এটাতে আমি সব কিছু পেয়ে যাচ্ছি আলহামদুলিল্লাহ। আপনার টিপ দিলে কোথায় আমার হোটেল, কোথায় আমার কি বলে আপনার টিকিট, কবে আমি ফিরবো, এভরিথিং ওই অ্যাপসের মাধ্যমে আছে। লাভবাইক ক্যাম্পে তো আগের সাথে আমূল পরিবর্তন আর সাজগোজ সব কিছু ভালো হয়েছে। তবে এমন উচ্ছ্বাসে এবার বাধা ভিসা জটিলতা। যদিও হজ অফিস এ বিড়ম্বনার দায় চাপাচ্ছে সৌদি আরবের হজ ও ওমরা মন্ত্রণালয়ের ওপর। সৌদি হজ ও ওমরা মিনিস্ট্রি ইতিপূর্বে যে অনলাইন যে সফটওয়্যার ব্যবহার করছিল, এবছরে তারা এই সফটওয়্যারটা আপডেট করেছে। আপডেট করার ফলে যে পুরাতন সফটওয়্যারে যে ভিসাগুলো এন্ট্রি হয়েছিল এর মধ্যে 2-1টি এন্ট্রিকে তারা আসলে তাদের ক্ষেত্রে ডিসলোকেট হয়ে গেছে, যেগুলো তারা খুঁজে বের করার চেষ্টা করছে। আর এই কারণে ওই কয়েকটি ভিসা আমরা পাইনি। আমরা আশা করছি যে এবং পরবর্তী ভিসাগুলো কিন্তু আমরা খুব স্মুথলি পাচ্ছি। দ্রুত এ সমস্যার সমাধান চাইছেন হাব মহাসচিব। একই সঙ্গে জানিয়েছেন যাত্রা বাতিল হওয়া যাত্রীদের কোনো বাড়তি ফি দিতে হবে না এয়ারলাইন্সকে। প্রত্যেকটা ফ্লাইটে হয়তো 2-3 প্যাসেঞ্জারের যাত্রা বাতিল হচ্ছে, তাদের এই বিষয়ে চিন্তিত হওয়ার কিছু নেই। আমরা মন্ত্রণালয়ের সাথে কথা বলেছি, তাদের ভিসা হওয়ার পরপরই এয়ারলাইন্সগুলো কোনোরকম চার্জ না নিয়েই তাদের টিকিটটি আবার ইস্যু করে দিবেন এবং তারা যথারীতি হজে যাবেন। মঙ্গলবার 10টি ফ্লাইটে সৌদি আরবে যান প্রায় 4000 যাত্রী। সার্বিক ব্যবস্থাপনা নিয়ে সন্তুষ্ট তারা। এবারও ঢাকার যাত্রীদের জন্য 2 দেশের ইমিগ্রেশনই সম্পন্ন হচ্ছে বাংলাদেশে। আদিলুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। শেখ হাসিনার মেয়ে সাইমা ওয়াজেদ পুতুলের নামে গুলশানে থাকা একটি ফ্ল্যাট জব্দ করতে দুদককে নির্দেশ দিয়েছে আদালত। মঙ্গলবার দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে ফ্ল্যাটটিতে রিসিভার নিয়োগেরও আদেশ দেওয়া হয়েছে। ঢাকা মহানগর সিনিয়র স্পেশাল জজ আদালতের বিচারক মোহাম্মদ জাকির হোসেন আজ মঙ্গলবার এই আদেশ দেন। দুদকের উপপরিচালক মোহাম্মদ মনিরুল ইসলাম মামলার তদন্ত কর্মকর্তা হিসেবে আবেদনটি দাখিল করেন। এর আগে রাজধানীর পূর্বাঞ্চলে 10 কাঠার প্লট জালিয়াতির ঘটনায় দুদকের করা মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার মেয়ে সাইমা ওয়াজেদ পুতুল সহ 18 জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন আদালত। পূর্বাঞ্চলে প্লট দুর্নীতির মামলায় পুতুল ছাড়াও শেখ হাসিনা, রেহানা ও অন্যদের বিরুদ্ধে রেড অ্যালার্ট জারির আবেদন করবে দুদক। তদন্ত কর্মকর্তারা চাইলে এ বিষয়ে পদক্ষেপ নেওয়া হবে। প্লট দুর্নীতির একটি মামলায় এরই মধ্যে পুতুলের বিরুদ্ধে ইন্টারপোলে আবেদন করতে আদালতের অনুমতি মিলেছে। মঙ্গলবার দুদকের মূল কার্যালয়ে এসব তথ্য দেন মহাপরিচালক। রাজকের পূর্বচল উপশহর প্রকল্পে 60 কাঠা প্লট বরাদ্দের দুর্নীতি মামলায় আসামি শেখ হাসিনা ও তার পরিবারের সব সদস্য। এর মধ্যে একটি মামলায় রোববার পুতুলসহ কয়েকজনের আদালতের হাজিরের নির্দেশ থাকলেও আসেননি তারা। এতে পুতুলের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা দেয় আদালত। এরপর দুদকের আবেদনে তার বিরুদ্ধে ইন্টারপোলের রেড অ্যালার্ট জারির অনুমতিও দেয়া হয়। এই দুর্নীতিতে জড়িত অন্যদের বিরুদ্ধেও কি রেড অ্যালার্ট আবেদন করা হবে? দুদক বলছে তদন্তকারীরা চাইলে সবার বিরুদ্ধেই নোটিশের প্রক্রিয়া শুরু হতে পারে। আমাদের তদন্ত দলের এখতিয়ারাধীন বিষয়, তারা তদন্তের প্রয়োজনে যেটা যখন প্রযোজ্য হবে, প্রয়োজন হবে সেই ব্যবস্থা তারা গ্রহণ করবেন।
এদিকে 10 কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে সাবেক মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী মোজাম্মেল হকের বিরুদ্ধে মামলা করেছে দুদক। মন্ত্রী হিসাবে দায়িত্ব পালনকালে ক্ষমতার অপব্যবহার পূর্বক অসাধু উপায়ে জ্ঞাত আয়ের উৎসের সাথে অসঙ্গতিপূর্ণ 10 কোটি 34 লক্ষ টাকারও বেশি মূল্যের সম্পদ অর্জন পূর্বক ভোগ দখলে রাখা এবং তার নামেও 3টি ব্যাংক হিসাবের মাধ্যমে মোট 8 কোটি 32 লক্ষ টাকারও বেশি অস্বাভাবিক এবং সন্দেহজনক লেনদেন করার অপরাধ অনুসন্ধানকালে প্রমাণিত হয়েছে। এছাড়া বিভিন্ন অভিযোগে মঙ্গলবার এলজিইডির প্রধান কার্যালয় সহ 36 কার্যালয়ে একযোগে অভিযান চালায় দুদক। পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে প্রতিবেদন অনুযায়ী। রিশাদ হুদা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। রাজনৈতিক দলগুলোর সমর্থন ছাড়া প্রবাসীদের ভোটাধিকার বাস্তবায়ন সম্ভব নয় বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। প্রবাসীদের ভোটদান পদ্ধতি নির্ধারণে মঙ্গলবার নির্বাচন ভবনে আয়োজিত সেমিনারে তিনি কথা জানান। এদিকে রাজনৈতিক দলগুলো প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিত করতে তাগিদ দিয়েছে। অতীতে কোনো সময় প্রবাসীরা ভোট দিতে পারেনি। দ্বাদশ সংসদ নির্বাচনে পোস্টাল ব্যালটের মাধ্যমে দেশের ভেতর 433 জন ভোট দিতে পেরেছে। পোস্টাল ব্যালট, অনলাইন ভোটিং ও প্রক্সি ভোটিং পদ্ধতির স্বচ্ছতা, ধরন, নিরাপত্তা, মান ও আইনি চ্যালেঞ্জ সহ নানা বিষয়ে অংশীজনদের মতামত নেওয়ার জন্য এই সেমিনারের আয়োজন করে নির্বাচন কমিশন। সেমিনারে নির্বাচন কমিশনার, বিএনপি, বাংলাদেশ জামায়াতে ইসলামী, এনসিপি সহ বিভিন্ন দল, সুশীল সমাজ ও গণমাধ্যমের প্রতিনিধিরা অংশ নেন। সূচনা বক্তব্যে সিইসি বলেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সীমিত পরিসরে হলেও প্রবাসীদের ভোটাধিকার প্রয়োগের ব্যবস্থা করবে নির্বাচন কমিশন। যদি আমরা রাজনৈতিক দলের সমর্থন না পাই, কারণ এই সমস্ত কাজে আউট অফ কান্ট্রি ভোটিংয়ে একটা ধরনের সিম্পলিসিটি যেমন ইম্পর্টেন্ট, তারপরে আইন কানুনের পরিবর্তন যাতে যথাসম্ভব কম করতে হয়, কস্ট ইফেক্টিভ যাতে হয় এবং মানুষের ট্রাস্ট যাতে থাকে, এগুলো সব এনশিওর করে আমাদেরকে আগাতে হবে। পরে রাজনৈতিক দলের নেতারা বলেন, বাংলাদেশ থেকে অনেক লোক বিদেশে পালিয়েছে, যারা অবৈধভাবে বসবাস করছে, তারা যাতে ভোট দিতে না পারে সেদিকে খেয়াল রাখতে হবে ইসিকে। প্রবাসীদের অংশগ্রহণের সুযোগ দিতে যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়ায় যদি কিছু ত্রুটি থাকে সেটা সহজে আমাদেরকে শুরু করতে হবে, যাতে করে অনুশীলনের মধ্য দিয়ে আমরা সেই ত্রুটি দূর করতে পারি, কমাতে পারি। অনেক সময় যিনি ভোট মূল ব্যক্তি তার মতের প্রতিফলন নাও হইতে পারে। ধরে নিলাম যে 10% লোকের মতের প্রতিফলন হবে না, আমরা এটাকে টোটাল বাদ দিতেও বলি নাই, গ্রহণ করতেও বলি নাই, এর ব্যাপারে ডিসকাশন করে আমরা আমাদের মতামত দিব। জুলাই আগস্ট গণ অভ্যুত্থানের পরে মানুষের মাঝে, প্রবাসীদের মাঝে অনেক আকাঙ্ক্ষা আছে বাংলাদেশ বিনির্মাণে যুক্ত হওয়ার। তারা চান তাদের ভোটাধিকারটা প্রয়োগ করতে। প্রায় 1.5 কোটি ভোটার প্রবাসে বসবাস করেন। মাহমুদুল হাসান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। 6 দফা দাবিতে সারা দেশে সব পলিটেকনিক ইনস্টিটিউটে টানা শাটডাউন কর্মসূচির ঘোষণা দিয়েছে কারিগরি শিক্ষার্থীরা। দুপুরে রাজধানীর তেজগাঁয়ে ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটে সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেয় কারিগরি ছাত্র আন্দোলন। ক্লাসরুম ও একাডেমিক ভবনে তালা দিয়ে কমপ্লিট শাটডাউন কর্মসূচি পালন করেন তারা। কারিগরি শিক্ষা সংস্কারে কমিশন গঠন এবং আলাদা মন্ত্রণালয়ের প্রতিষ্ঠা সহ 6 দাবিতে আন্দোলনে পলিটেকনিক শিক্ষার্থীরা। দাবি আদায়ে কয়েক দফা রাস্তা অবরোধ করে বিক্ষুব্ধরা। মঙ্গলবার তেজগাঁওয়ে ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটে শাটডাউন কর্মসূচি পালন করে তারা। ক্লাসরুম, অধ্যক্ষের রুম সহ একাডেমিক ভবনে তালা ঝুলিয়ে দেন শিক্ষার্থীরা। আমরা কারিকুলাম ডেভেলপমেন্ট এবং বোর্ডের যে দাবিগুলো, সেটা সরাসরি এই কমিটি একদিন কি 2 দিনে বাস্তবায়ন করতে পারে, কিন্তু এমন কোনো ফলাফল আমরা দেখতে পাইনি। আমরা আমাদের যে 6 দফা বাস্তবায়ন কমিটি হয়েছে তাদের প্রতি সম্মান রেখে তাদেরকে সহযোগিতা করে এবং তাদের কাছ থেকে সহযোগিতা কামনা করে আমরা সামনের দিনগুলোতে এগোতে চাই। সংবাদ সম্মেলনে আন্দোলনরতরা বলেন, জনদুর্ভোগ এড়াতে সহিংস কর্মকাণ্ড বর্জন করেছেন তারা। তারপরও তাদের দাবির বিষয়ে উদাসীনতা দেখাচ্ছে সরকার। বর্তমান প্রেক্ষাপটে কারিগরি মাদ্রাসা বিভাগ আমাদের দফা দাবি বাস্তবায়ন করার জন্য একটি রূপরেখা কমিটি তৈরি করে দিলেও এখন পর্যন্ত কমিটির একটি মাত্র বৈঠক অনুষ্ঠিত হয়েছে। আমরা কোনো প্রকার সফলতা দেখতেছি না বা আমরা কোনো প্রকার তথ্য পাচ্ছি না। আন্দোলনরত শিক্ষার্থীদের সাথে সরকার গঠিত কমিটির 3 দফা বৈঠক হলেও কোনো সমাধান আসেনি।
আরাফাতুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। 2011 সালে চট্টগ্রাম মেডিকেল কলেজের ছাত্রদল কর্মী আবিদুর রহমান আবিদ হত্যা মামলার 12 আসামিকে নিম্ন আদালতে আত্মসমর্পণের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। মঙ্গলবার বিচারপতি জাকির হোসেনের নেতৃত্বাধীন হাইকোর্টের একটি দ্বৈত বেঞ্চ এ আদেশ দেন। 2011 সালের 19 অক্টোবর 3 দফা পিটুনি দিয়ে আবিদকে বাসায় পাঠিয়ে দেওয়া হয়। 21 অক্টোবর চিকিৎসাধীন অবস্থায় হাসপাতালে মারা যান তিনি। পরে এই ঘটনায় আবিদের মামা বাদী হয়ে 22 জনের বিরুদ্ধে মামলা করেন। চট্টগ্রাম মেডিকেলের ভিপি মফিজুর রহমান জুম্মা, চমেক ছাত্রলীগ সভাপতি সোহেল পারভেজ সহ সব আসামি ছাত্রলীগের নেতাকর্মী। পরে এজাহার থেকে 10 জনকে অব্যাহতি দেওয়া হয়। 2019 সালে চট্টগ্রাম মহানগর দায়রা জজ আদালত 12 আসামিকে খালাস দিয়ে রায় দেয়। 4 বছর পর মামলাটি সচল করার জন্য হাইকোর্টে আবেদন করে আবিদের মামা মামলার বাদী নিয়ামতুল্লাহ। আবেদনের উপর শুনানি করে 12 আসামিকে বিচারিক আদালতে আত্মসমর্পণ করার নির্দেশ দেয় হাইকোর্ট। খালাসের বিরুদ্ধে এই মামলার বাদী যিনি আবিদের মামা ছিলেন তিনি একটি রিভিশন মামলা দায়ের করেন। আজকে রিভিশন মামলা শুনানি অন্তে রুল জারি করেছেন এবং সকল আসামিকে নিম্ন আদালতে আত্মসমর্পণ করার নির্দেশ দিয়েছেন। বাংলাদেশে বিনিয়োগে আগ্রহী আজারবাইজান। ঢাকায় পররাষ্ট্র সচিব পর্যায়ের বৈঠকে একথা জানান সফররত উপপররাষ্ট্রমন্ত্রী এলনুর মামাদভ। এছাড়া ঢাকা বাকু সরাসরি উড়োজাহাজ মিশন প্রতিষ্ঠা ও ভিসা সহজ করা নিয়েও আলোচনা হয়েছে। কয়েকটি বিষয়ে চুক্তির প্রস্তুতিও চলছে। সকালে রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় এ বৈঠকটি অনুষ্ঠিত হয়। এতে বাংলাদেশ দলের নেতৃত্ব দেন পররাষ্ট্র সচিব জসিম উদ্দিন। আজারবাইজানের নেতৃত্বে উপপররাষ্ট্রমন্ত্রী এলনুর মামাদভ বৈঠকে যোগাযোগ, বাণিজ্য, শিক্ষা ও শ্রমবাজার ইস্যুতে গুরুত্ব দেয় বাংলাদেশ। পরে পররাষ্ট্র মন্ত্রণালয়ে উপদেষ্টা তৌহিদ হোসেনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন এলনুর। আলোচনায় বাকু হয়ে মধ্য এশিয়া ও রাশিয়ায় বাণিজ্যিক যোগাযোগ বাড়ানোর বিষয়ে আগ্রহের কথা জানান তৌহিদ হোসেন। এজন্য ঢাকা বাকু সরাসরি ফ্লাইটে প্রাধান্য দেওয়া হয়। আর আজারবাইজানের আগ্রহ বাণিজ্য বৃদ্ধিতে। এ সফরের মূল উদ্দেশ্যই হল দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়ন এবং বিনিয়োগের জন্য নতুন ক্ষেত্র অনুসন্ধান করা। আমরা বাংলাদেশে বিনিয়োগে আগ্রহী, তাই বিভিন্ন সেক্টরে সহযোগিতা বাড়ানো নিয়ে আলোচনা করছি। এর মধ্যে প্রযুক্তি বিনিময়, আইসিটি ও শিক্ষা খাতকে আমরা বিশেষ গুরুত্ব সহকারে দেখছি। এসব বিষয়ে সহযোগিতা বাড়াতে আমরা কিছু চুক্তি নিয়ে কাজ করছি। লাভের আশায় বেশি উৎপাদন করে আলু নিয়ে সংকটে কৃষক। সংরক্ষণ করতে না পেরে বাজারে কম মূল্যে বিক্রি করছেন তারা। এতে বাজারে আলুর দাম কমছেই। প্রতি কেজি বিক্রি হচ্ছে 15 থেকে 20 টাকায়। তাই কৃষকদের ন্যায্য মূল্য নিশ্চিতে হিমাগারগুলোর সক্ষমতা বাড়ানো ও খরচ কমানোর পরামর্শ দিয়েছে ভোক্তা অধিদপ্তর। পাশাপাশি রপ্তানি বাড়াতে জোর দেয় সংস্থাটি। রাজধানীর কারওয়ান বাজারে ক্রেতার অভাবে অবসর সময় পার করছেন পাইকারি আলু বিক্রেতারা। প্রকারভেদে প্রতি কেজি 10 থেকে 12 টাকায় বিক্রি হচ্ছে আলু। খুচরায় আলুর কেজি 15 থেকে 20 টাকা। বিক্রেতারা বলছেন একই তো দাম কম, তার উপর বেচাকেনা কম হওয়ায় লাভ তেমন হচ্ছে না। পাবলিক তো চাইতেছে আরও 20 টাকা নাও, 10 টাকা হইলেও কেজি পাবলিকের জন্য ভালো। কৃষকের দিকে তো পাবলিক চায় না, সমস্যা তো এই জায়গায়। কিন্তু যারা কৃষক, যারা আলুটা রোপণ করেছে তারা কিন্তু প্রকৃত দাম পাচ্ছে না। সুগন্ধের আলু আছে আপনার 11 টাকা কেজি, আর উত্তরবঙ্গের আলু 12 টাকা, রাজশাহী বেচতেছি 13 টাকা। এই অবস্থা, বুঝলেন, বেচা কিনা নাই। খুচরা বেচতেছি 80 টাকা পালা, কাস্টমার নাই, বেচা কিনাও নাই। আলুর দাম কমে গেলে ওই জিনিসের কদর থাকে না। এদিকে আলু সংরক্ষণ ও বিপণন নিয়ে সংশ্লিষ্টদের সাথে মতবিনিময় শেষে ভোক্তা অধিদপ্তর জানায়, ন্যায্য দাম না পেলে আলুর আবাদে নিরুৎসাহিত হবেন কৃষক। তাই চাহিদার চেয়ে উৎপাদিত অতিরিক্ত আলু রপ্তানির উদ্যোগ নেওয়া হবে। পাশাপাশি হিমাগারগুলোর সক্ষমতা বাড়ানোর সুপারিশ করা হয়। আমাদের মন্ত্রণালয়ের মাধ্যমে কৃষি মন্ত্রণালয়কে অনুরোধ করব যাতে করে এই আলুর প্রকৃত চাহিদা, উৎপাদন বা যোগান এবং এই যোগান দুটোর মধ্যে প্লাস মাইনাস ঘাটতি অথবা উদ্বৃত্ত এবং আলুগুলোর সংরক্ষণে যাতে উপযুক্ত কৌশল কীভাবে নির্ধারণ করা যায় সেই বিষয়ে ওনাদেরকে আমরা অনুরোধ করব। এ সময় জানানো হয়, চলতি মৌসুমে দেশে প্রায় 90 লাখ মেট্রিক টন আলু উৎপাদিত হয়েছে। তবে এর মাত্র অর্ধেক সংরক্ষণ করতে পেরেছেন কৃষক। মেহেদি হাসান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ।
আওয়ামী লীগের বিচার ও রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ এবং গণপরিষদ নির্বাচনের দাবিতে বিক্ষোভ ও মশাল মিছিল করছে এনসিপি। রাজধানী নয়াবাজার সিরাজউদ্দৌলা পার্ক থেকে বের করা হয় মিছিলটি। এ নিয়ে আরো জানাতে যোগ দিয়েছেন সহকর্মী শিকদার মেহেদি হাসান। মেহেদি, একটু বলবেন মিছিলটি এখন কোথায় অবস্থান করছে আর কিছু বলেছেন কিনা এনসিপি যারা রয়েছেন সেখানে? মেহেদি, আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন? মেহেদি, আপনি নিশ্চয়ই এখন আমাকে শুনতে পাচ্ছেন। আমি একটু জানতে চাই যে এখন মিছিলটি কোথায় অবস্থান করছে, আর আমরা শুনতে পাচ্ছি যে কেউ হয়তো বক্তব্য রাখছেন। কি বলছেন এনসিপির নেতারা? মূলত আওয়ামী লীগের বিচার, তার রাজনৈতিক নিবন্ধন বাতিল এবং রাজনৈতিক কর্মযজ্ঞ সেই কর্মযজ্ঞ বাতিলের যে দাবি, সেই দাবিতে আসলে রাজধানীর সম্রাট বাহাদুর শাহ জাফর উদ্যান সংলগ্ন এলাকায় এখানে মশাল মিছিল করছে জাতীয় নাগরিক পার্টি বা এনসিপি। তারা মূলত আজ চতুর্থ দিনের মতো তারা তাদের এই আওয়ামী লীগের বিরুদ্ধে যে তাদের দাবি, সে দাবি তুলে ধরছেন এবং তারা আগামী বুধবার পর্যন্ত তাদের এই কর্মসূচি চলবে বলে তারা আমাদেরকে জানিয়েছেন। এবং বুধবারের পর থেকে বাদ দিয়ে আগামী শুক্রবারে তারা মহাসমাবেশেরও ডাক দিয়েছেন এবং আওয়ামী লীগের যে বিচার, বহির্ভূত হত্যাকাণ্ড সহ যে সকল অপকর্ম রয়েছে সেই অপকর্মের বিরুদ্ধে যে বিচার প্রক্রিয়া এখনো ঠিকমতো শুরু হয়নি বলেও তারা মূলত অভিযোগ করেছেন। এছাড়াও তারা 16 বছরের শাসনামলে যে ফ্যাসিস্ট আওয়ামী লীগের অপরাধ সমূহ নিয়ে তারা আসলে এখানে বিভিন্ন ধরনের অভিযোগ করছেন। তারা বলছেন 2009 সালের বিডিআর বিদ্রোহ, গুম, খুন, ক্রসফায়ারের মাধ্যমে হাজার হাজার মানুষের যে প্রাণ বরণ করা হয়েছে, ধরনের এর আগে আমরা দেখেছি যে 2014, 18 ও 2024 সালের যে অবৈধ নির্বাচন হয়েছিল, সেই নির্বাচনে সাধারণ মানুষের ভোটাধিকার হরণ করা হয়েছে, সেই হরণের অধিকার ফিরিয়ে বাস্তবায়ন করার দাবি তারা তুলে ধরেছেন। এছাড়াও 2013 সালে হেফাজত ইসলামের উপরে যে নিপীড়ন চালানো হয়েছে তারও তারা দাবি জানিয়েছেন। এছাড়াও জুলাই গণঅভ্যুত্থানের সময় নজিরবিহীন যে গণহত্যা চালিয়েছিল তার বিচারের দাবিও তারা জানাচ্ছেন। এবং আপনারা জানেন যে রাজধানী নয়াবাজার থেকে কথা হচ্ছিল সহকর্মী মেহেদি হাসানের সাথে। আজাদ কাশ্মীরে নিয়ন্ত্রণ রেখার কাছে ভারতের একটি ড্রোন গুলি করে ভূপাতিত করেছে পাকিস্তানের সেনাবাহিনী। গোয়েন্দা সূত্রের বরাতে মঙ্গলবার এ তথ্য দিয়েছে পাকিস্তানের গণমাধ্যম রেডিও পাকিস্তান ও পিটিভি নিউজ। এতে বলা হয়েছে আকাশসীমা লঙ্ঘন করায় এ পদক্ষেপ নিয়েছে পাকিস্তানি সেনাবাহিনী। দেশটির কর্মকর্তাদের দাবি, কোয়াডকপ্টার ড্রোনটি সীমান্তের ওপার থেকে নজরদারি চালানোর চেষ্টা করছিল। তখনই পাকিস্তানি সেনারা দ্রুত সেটিকে গুলি করে ভূপাতিত করে। যথাসময়ে নেওয়া পদক্ষেপের ফলে ভারতের গুপ্তচর চেষ্টাকে ব্যর্থ করে দেয়া সম্ভব হয়েছে। এই ছিল এখনকার সংবাদ। ইন্টারনেট টেলিভিশনের সব খবর আরো বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং এক্সে। ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য।